হ্যালো স্টুডেন্টস, প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই প্রিয় চ্যানেল আমার গণিত সমাধানে। এখন আমি তোমাদের সামনে উপস্থিত রয়েছি তোমাদের গণিত সঙ্গী নিমাই স্যার। আমার উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের গণিত বইয়ের প্রত্যেকটি অঙ্ককে সহজ সরলভাবে কষে দেওয়া, বুঝিয়ে দেওয়া এবং কনসেপ্ট দেওয়া। সেই সঙ্গে তোমরা যদি আমার প্রত্যেকটি ক্লাসের সঙ্গে পুরোপুরি মনোযোগ সহকারে যুক্ত থাকো, আমি প্রমিস করছি অঙ্কের তোমাদের কোনো টেনশন থাকবে না, গণিত তোমাদের হয়ে উঠবে প্রিয় সাবজেক্ট। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শুরু করা যাক আজকের ক্লাস। পয়েন্ট 2, এস এ এস শর্ত। এস সাইড, এ অ্যাঙ্গেল, এস সাইড। বাংলা করলে বাহু কোণ বাহু। বিষয়টি কি? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ছবিতে বুঝে নেব। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর এবি ইকুয়াল পিআর, বিসি ইকুয়াল কিউআর এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বি ইকুয়াল কোণ কিউ। তাহলে কি হলো? ত্রিভুজ এবিসি এর দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের সঙ্গে ত্রিভুজ পিকিউআর এর দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান, তাই ত্রিভুজ দুটি সর্বসম। বোঝা গেছে? এখানে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো, যে দুটি বাহু সমান দেখাবে সেই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ যেন সমান থাকে। যদি অন্য কোণ সমান দেখাও তাহলে এটি কিন্তু সর্বসম হবে না, সেটি ভুল হয়ে যাবে। আর এটি মনে রাখার জন্য একটু কথা বলে নি। এই যে এস এ এস উচ্চারণ করলে শ্বাস, শ্বাস শরীরের অন্তর্ভুক্ত হলে শরীর ভালো থাকে। শ্বাস অন্তর্ভুক্ত, শ্বাস অন্তর্ভুক্ত মানে দুটি বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হতে হবে। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্ট শেষ হলো। পয়েন্ট 3, এ এস এ শর্ত, বা এটাকে অন্যভাবেও বলা হয় এ এ এস শর্ত। যাই হোক, এখন আমি বলছি এ এস এ, এ ফর অ্যাঙ্গেল, এস ফর সাইড, এ ফর অ্যাঙ্গেল। বাংলা করলে কোণ বাহু কোণ। বিষয়টি কি না, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ ও অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। চিত্রে বুঝবো, তো তার আগে অনুরূপ বাহু কি একটু বলে নি। না, দুটি ত্রিভুজের যে যে কোণ সমান হবে সেই সেই কোণের বিপরীত বাহু হলো অনুরূপ বাহু। ক্লিয়ার? ছবিতে বুঝে নি। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ পিকিউআর এর কোণ এ ইকুয়াল কোণ পি, কোণ বি ইকুয়াল কোণ কিউ এবং এসি ইকুয়াল পিআর। তাহলে কি দাঁড়ালো? ত্রিভুজ এবিসি এর দুটি কোণের পরিমাপ এবং একটি বাহুর দৈর্ঘ্য এর সঙ্গে ত্রিভুজ পিকিউআর এর দুটি কোণের পরিমাপ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, তাই ত্রিভুজ দুটি সর্বসম হয়েছে। এখানে একটি বিষয় তোমরা মনে রাখবে, যে কোণ সমান হবে তার বিপরীত বাহু যেন সমান থাকে, কারণ সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। হয়েছে? এবারে এই আশা শর্তের সঙ্গে অনুরূপ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আশা অনুরূপ, কারণ তোমরা পড়াশোনা যদি ভালো করো আশা অনুরূপ ফলটা পাবে। আশা অনুরূপ। হয়েছে? তাহলে আশা শর্ত আমরা বুঝলাম। 3 নম্বর পয়েন্ট শেষ হলো। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত জানলাম। এখন জানবো উপপাদ্য প্রমাণের 5টি বা 6টি ধাপ কি কি। কেন 5টি বা 6টি ধাপ লিখেছি পরে বুঝিয়ে দিচ্ছি। সেই 5টি বা 6টি ধাপ কি কি? সাধারণ নির্বাচন, চিত্র, বিশেষ নির্বাচন, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ। সাধারণ নির্বাচনে কি থাকবে? উপপাদ্যের পুরো ভাষাটি থাকবে। চিত্রে কি থাকবে? না, উপপাদ্যের মূল বিষয়বস্তুর জ্যামিতিক চিত্র অঙ্কন এবং লেটার দিয়ে নামকরণ। তবে এই চিত্রের মধ্যে আবার বিশেষ কিছু সংযোজিত হতে পারে। যদি প্রমাণের স্বার্থে এক্সট্রা কিছু আঁকতে হয় সেক্ষেত্রে চিত্রে সেটা বাড়বে। ক্লিয়ার? বিশেষ নির্বাচনে কি থাকবে? না,
উপপাদ্যের মূল বিষয়বস্তুর যে জ্যামিতিক চিত্র অঙ্কন করা হয়েছিল এবং লেটার দিয়ে নামকরণ হয়েছিল তা ভাষা এবং লেটারের মাধ্যমে প্রকাশ করা, এটি হলো বিশেষ নির্বাচন। প্রামাণ্য কি না, উপপাদ্যে যে বিষয়টি প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছে তাই হলো প্রামাণ্য। অঙ্কন কি না, উপপাদ্য প্রমাণের জন্য যদি এক্সট্রা কিছু অঙ্কনের প্রয়োজন হয় সেটাই হলো অঙ্কন। তবে এই অঙ্কন পয়েন্টটি সর্বদা লাগে না, কোনো কোনো ক্ষেত্রে লাগে, এই জন্য 5টি বা 6টি বলা হয়েছে। যদি অঙ্কন না থাকে তাহলে 5টি পয়েন্ট, আর যদি অঙ্কন থাকে তাহলে 6টি পয়েন্ট। ক্লিয়ার হলো? এরপরে প্রমাণ। উপপাদ্যে যা প্রতিষ্ঠা করতে চাওয়া হয়েছে তাই হলো প্রমাণ। এই প্রমাণ কিন্তু যুক্তি নির্ভর এবং ধাপে ধাপে এগোতে হয়। প্রমাণ হলো একটি উপপাদ্যের মূল বিষয়বস্তু। ক্লিয়ার? তো এখন আমরা জানলাম উপপাদ্য প্রমাণের 5টি বা 6টি ধাপ কি। এখন শুরু করব উপপাদ্য নম্বর 31। উপপাদ্য 31 নম্বর করব। তো ফ্রেন্ডস, তোমরা অনেকে উপপাদ্য কি করো, উপপাদ্য মুখস্থ করো, কিন্তু উপপাদ্য মুখস্থ করলে একদম মনে থাকবে না। উপপাদ্য মুখস্থ নয়, বুঝে নিলে সোজা হয়। চিত্র যোগে বুঝতে হবে, উপপাদ্য সোজা হবে। এই হলো উপপাদ্যের ছন্দসূত্র। এখন উপপাদ্য নম্বর 31 কি বলছে, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। তারপরে তোমাদের গণিত বইতে ব্র্যাকেটে লেখা আছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এটি মূল্যায়নের জন্য নয়। তাই আমিও তোমাদের এই উপপাদ্য প্রমাণটি বর্তমান করে দিচ্ছি না। তবে যখন সিলেবাস শেষ হয়ে যাবে, আমার শেষে অনেক ক্লাস থাকবে যেগুলোতে এই প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় এই বিষয়গুলো থাকবে, সেখানে আমি কষে দেব। ক্লিয়ার? যারা ভালো পড়াশোনা করতে চাও, অঙ্ক ভালো জানতে চাও, তাদের জন্য সেই ক্লাসগুলি থাকবে। বোঝা গেছে? এখন আমি যেটা করব যে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, এই বিষয়টি কিন্তু কি সেটা কিন্তু তোমাদের বুঝে রাখতে হবে। কারণ এইগুলোকে ঘিরে বিভিন্ন জায়গাতে শর্ট প্রশ্ন হয়ে থাকে, তাই তোমাদের এই বিষয়গুলো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, ভিতরে কি ঘটনা আছে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন 3টি অসমরেখ বিন্দু, তার আগে জানবো সমরেখ বিন্দু কি না, সমতলের উপর অবস্থিত 3 বা ততোধিক বিন্দু যদি একটি সরলরেখায় থাকে তাহলে সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। কিরকম? এবি একটি সরলরেখা, এর ভিতরে পি কিউ আর এস টি এইরকম 3 বা ততোধিক বিন্দু অবস্থিত। তাহলে এই এবি সরলরেখার ভিতরে, সরলরেখার মধ্যে যেহেতু পি কিউ আর এস টি বিন্দুগুলি অবস্থিত, তাই এই বিন্দুগুলিকে আমরা কি বলবো? সমরেখ বিন্দু বলবো। সমরেখ বিন্দু। এখানে একটু কেটে দাও, দিয়ে কি পেলাম? সমরেখ বিন্দু। সম কথাটা মানে হচ্ছে এক, আর রেখ তো রেখা, তাহলে রেখা হবে একটা, বিন্দু হবে 3 বা 3-এর বেশি। এই হলো সমরেখ বিন্দু ধারণা। এরপরে আসবো অসমরেখ বিন্দু কি না, সমতলের উপর অবস্থিত 3 বা ততোধিক বিন্দু যদি একটি সরলরেখায় না থাকে তাহলে সেই বিন্দুগুলিকে আমরা কি বলবো? অসমরেখ বিন্দু বলবো। কিরকম সেটি? ধরো এইরকম 3টা বিন্দু এ বি সি, অসমরেখ বিন্দু। আরো আঁকতে পারি, এগুলো এক সরলরেখায় নেই, এ বি সি ডি। তাহলে কি দাঁড়ালো? সমতলের উপর অবস্থিত 3 বা ততোধিক বিন্দু যদি এক সরলরেখায় না থাকে তাহলে বিন্দুগুলিকে আমরা অসমরেখ বিন্দু বলবো। এখন উপপাদ্যে কি বলছে? বলছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। মানে এরকম 3টা অসমরেখ বিন্দু আছে, এই 3টা বিন্দু দিয়ে কেবল একটা বৃত্ত আঁকা যাবে, এইরকমই। আর কোনো বৃত্ত অঙ্কন সম্ভব হবে না।
এবারে তাহলে কথা, চারটি বিন্দু দিয়ে কি হবে? চারটি বিন্দু দিয়ে কিন্তু একটি অঙ্কন যেতে পারে, একটি বৃত্ত অঙ্কন করা যেতে পারে, আবার নাও যেতে পারে। যদি চারটি বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যায় তাহলে চারটি বিন্দুকে আমরা কি বলবো? সমবৃত্তস্থ বিন্দু বলবো। সেরকম পাঁচটা বিন্দু দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করা যায় তাহলে সেই পাঁচটা বিন্দুকে কি বলবো? সমবৃত্তস্থ বিন্দু বলবো। বোঝা গেছে? তাহলে উপপাদ্য নম্বর 31 এর মূল যে কথাটি সেটি হলো তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব। এই জানলাম উপপাদ্য 31 এর মূল কথা। ক্লিয়ার? চলো 32 নম্বর উপপাদ্য করব। পয়েন্ট 4, আর এইচ এস শর্ত, আর রাইট অ্যাঙ্গেল, এইচ হাইপোটেনিউস, এস সাইড, বাংলা করলে সমকোণ, অতিভুজ, বাহু। বিষয়টি কি না, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। মনে রাখবে, আর এইচ এস এই শর্তটি সমকোণী দুটি ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। এবারে বিষয়টি চিত্রে বুঝে নেব। তো চিত্রে বোঝার আগে অতিভুজ কাকে বলে একটু জেনে নিই। অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। দেখো এখানে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ, এই কোণ বি এর বিপরীত বাহু এসি, তাই এসি হলো অতিভুজ। আবার সমকোণী ত্রিভুজ পি কিউ আর এ কোণ কিউ সমকোণ, এর বিপরীত বাহু পি আর, পি আর হলো অতিভুজ। বাকি রইল লম্ব এবং ভূমি। কোনটা লম্ব ভূমি হবে? দেখো সমকোণ ত্রিভুজ এবিসি এর এবি লম্ব, বিসি ভূমি। আবার সমকোণ ত্রিভুজ এবিসি এর বিসি লম্ব, এবি ভূমিও হতে পারে। ব্যাপারটা কিরকম, যদি কোণ সি কে সূক্ষ্মকোণ ধরা হয় তাহলে এবি মানে এই সূক্ষ্মকোণের বিপরীত ভাগ হচ্ছে এবি, এবি হবে লম্ব এবং বিসি হবে ভূমি। আবার যদি কোণ এ সূক্ষ্মকোণ ধরা হয় তাহলে এই এ কোণের বিপরীত ভাগ হচ্ছে বিসি, তখন বিসি হয়ে যাবে লম্ব, এবি হয়ে যাবে ভূমি। এবারে এই আর এইচ এর শর্ত নিয়ে ছবিতে বোঝাচ্ছি। সমকোণী ত্রিভুজ এবিসি এবং সমকোণী ত্রিভুজ পি কিউ আর এর অতিভুজ এসি ইকুয়াল অতিভুজ পি আর এবং এবি ইকুয়াল পি কিউ। অতএব সমকোণী ত্রিভুজ এবিসি ও সমকোণী ত্রিভুজ পি কিউ আর দুটি সর্বসম ত্রিভুজ হলো। ক্লিয়ার? এবারে এই যে চারটি শর্ত, এই চারটি শর্ত আর একবার আমি প্রথম থেকে বলে নিচ্ছি ছবিকে সামনে রেখে। এস 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 শর্ত, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হলেই ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই এস এস এর শর্তে কোনো সমস্যা নেই। এরপরে এস এ এস এই শর্তে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এক্ষেত্রে অতি অবশ্যই যে দুটো বাহু সমান দেখানো হবে সেই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ যেন সমান হয়ে থাকে। যদি অন্য কোণ সমান দেখানো হয়ে যায় তাহলে সেটি ভুল হয়ে যাবে। ক্লিয়ার? এবারে আশা শর্ত, এখানে কি না একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহুর দৈর্ঘ্য অপর একটি ত্রিভুজের দুটি কোণ এবং অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এখানে অনুরূপ বাহুকে অতি অবশ্যই আনতে হবে। অন্য কোনো বাহুর সঙ্গে সমান দেখালে কিন্তু সেটা হবে না। যে বাহু সমান দেখাবে
সেই বাহু যেন অনুরূপ বাহু হয়। আর যখন আমি এ এস এ এই শর্ত আলোচনা করেছিলাম, অনুরূপ বাহু বিষয়টি বলা হয়েছে। ক্লিয়ার? আর আর এইচ এর শর্তে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং একটি বাহু দৈর্ঘ্য অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু দৈর্ঘ্য সমান হলেই সমকোণী ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই হলো দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত। চলো এরপরে উপপাদ্য প্রমাণের ধাপগুলি জানব। উপপাদ্য 32 কি আছে? ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার? প্রথমে তোমরা সাধারণ নির্বাচনে, আমি সাধারণ নির্বাচনকে সানি লিখে দিচ্ছি, তোমরা এটা বুঝে নিবে এটা সাধারণ নির্বাচন। উপপাদ্যের ভাষাটা পুরো তুলে দিতে হবে, আর তুললাম না, একই জিনিস লিখতে হবে, তাই তোমরা বুঝে লিখে নিবে। সাধারণ নির্বাচন, পুরো ব্যাস নয় এর কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক এই কথাটা লিখতে হবে। এরপরে ছবিটা এঁকে নিচ্ছি। ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করা হলো, তারপরে কি করব? ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর, তাহলে একটা জ্যা অঙ্কন করব যেটি ব্যাস নয়। এবি হলো সেই জ্যা যেটি কেন্দ্রবিন্দু ও দিয়ে যায়নি। যে জ্যা কেন্দ্রবিন্দু দিয়ে যায় তা হলো ব্যাস, কিন্তু এখানে কি বলেছে? ব্যাস নয় এরূপ কোন জ্যা, তাহলে ও কেন্দ্রের বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা হলো এবি। তাহলে কি বলছে? ওই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে, মানে এর উপর লম্ব টেনে দাও, ওডি লম্ব অঙ্কন করা হলো, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো, কি হবে? ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। এটাই হচ্ছে প্রামাণ্য বিষয়, মানে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল ডিবি। তাহলে এখানে যা ছিল ছবিতে প্রকাশ করে দিয়েছি। এবারে কি লিখবে তোমরা? প্রদত্ত লিখবে, বা অন্যভাবে বিশেষ নির্বাচন করেও লেখা যেতে পারে। তাহলে কি লিখছি? প্রদত্ততে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, ব্যাস নয় এরূপ একটি জ্যা, কি সেটা? এবি। বাস, তারপরে ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি। এরপরে প্রামাণ্যতে কি হবে? প্রামাণ্যতে কি বলছে? তাহলে ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এডি ইকুয়াল বিডি। এটাই প্রামাণ্য বিষয়, এডি ইকুয়াল বিডি, এটাই প্রামাণ্য বিষয়। এইটা প্রমাণ করার জন্য অঙ্কন করতে হবে। এরপরে পয়েন্ট করছি অঙ্কন। অঙ্কন কি করব? ও এ এবং ও বি যুক্ত করা হলো, তাহলে লিখে ফেলি ও এ এবং ও বি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। যখন দুটি বিন্দু যুক্ত করবে মাঝখানে কমা দিয়ে লিখবে, বোঝা গেছে? তাহলে অঙ্কনে কি হলো? ও এ এবং ও বি যুক্ত করা হলো। এবারে প্রমাণ শুরু করব। প্রমাণ, প্রমাণ দেখো, ওডি লম্ব এবি, ওডি লম্ব এবি, অতএব কি হবে? অতএব ও ডি এর এ ডি কোণটা 90 ডিগ্রি কোণ, মানে ও ডি এর 90 ডিগ্রি, তাই ও ডি এর সমকোণী ত্রিভুজ। একইভাবে এ পাশে ও ডি বি ও সমকোণী ত্রিভুজ, যার কোণ ও ডি বি 90 ডিগ্রি। এই দুটো লিখে নেব আগে। কি লিখবো? ত্রিভুজ
ও ডি এ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ছেদ যার কোণ ও ডি এ 90 ডিগ্রি, যার কোণ ও ডি এ ইকুয়াল 90 ডিগ্রি এবং এ পাশে সেই একইভাবে ওডিবি ত্রিভুজ, ওডিবি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার কোণ ওডিবি ইকুয়াল 90 ডিগ্রি হয়েছে। এবারে এই দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। সমকোণী ত্রিভুজ ওডিএ এবং ত্রিভুজ ওডিবি বিএ আগে যে দুটো কোণ 90 ডিগ্রি সেটা লিখে দাও। কোণ ওডিএ ইকুয়াল কোণ ওডিবি ইকুয়াল 90 ডিগ্রি। বাস, তাহলে এই সমকোণী ত্রিভুজ মানে ওডিএ কোণ ওডিএ 90 ডিগ্রি, তার বিপরীত বাহু ওএ, তাহলে এটা কি হবে? এটা অতিভুজ হবে। তাহলে দেখো এপাশে ত্রিভুজের অতিভুজ ওএ, এপাশে ত্রিভুজের অতিভুজ ওবি দুটো সমান। কেন না? অবশ্যই তো এ ওএ এবং ওবি ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। বোঝা গেছে? তাহলে কি লিখবো? অতিভুজ ও এ ইকুয়াল ওবি, শুধুমাত্র ব্র্যাকেটে লিখে দাও এরা একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু চিহ্ন দিয়ে দিবে এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে অতিভুজ সমান দেখিয়ে দিয়েছি। এবারে ওডি দেখো, ওডি দুটো ত্রিভুজেরই বাহু ওডি, তাহলে কি হয়? সেটা সাধারণ বাহু হিসেবে লেখা হয়। ওডি সাধারণ বাহু, তাহলে কি হলো? সমকোণী ত্রিভুজে অতিভুজ সমান হলো এবং অপর একটি বাহু সমান হলো, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম ত্রিভুজ ওডিবি। কোন শর্ত হয়েছে? শর্ত তো আলোচনা করে এসেছি, আর এইচ এস শর্ত, আর এইচ এস শর্ত। কোন শর্তে সর্বসম হবে সেটা তোমরা অতি অবশ্যই লিখে দেবেই, সব ক্ষেত্রে লিখবে। হয়েছে? তাহলে দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাদের কি কি সমান হবে? না, ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজ দুটির অনুরূপ বাহু সমান হবে, ত্রিভুজ দুটির অনুরূপ কোণ সমান হবে। আমি এখানে কোনটা নেব? অনুরূপ বাহু দুটো সমান নেব। কেন না, প্রামাণ্যতে লক্ষ্য করো, এডি ইকুয়াল বিডি, এডি ইকুয়াল বিডি, এডি হচ্ছে ওডিএ ত্রিভুজের একটা বাহু, আবার বিডি হচ্ছে ও ডিবি ত্রিভুজের একটা বাহু। তাহলে সর্বসম হয়ে গেছে। এবার এই দুটো বাহু সমান লিখে দিব। অতএব এডি ইকুয়াল বিডি, ব্র্যাকেটে কি লিখবে? এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। বোঝা গেছে? তাহলে তোমার প্রমাণ চলে এসেছে। প্রমাণ চলে আসার পরে একটি শব্দ অতি অবশ্যই লিখতে হবে, সেটা কি? প্রমাণিত। এটা তোমরা কিন্তু লিখতে ভুল করবে না। প্রমাণিত লিখবে মানে তুমি জানিয়ে দিলে আমার এখানে শেষ হয়েছে। ক্লিয়ার? তাহলে উপপাদ্য 32 নম্বর আমরা জেনে নিলাম। এবার শুরু করব এর পরের উপপাদ্য।
উপপাদ্য 33 কি আছে এটি? প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। ক্লিয়ার? প্রথমে কি করব? সাধারণ নির্বাচন। এখানে পুরো উপপাদ্যের ভাষাটা তুলে দেওয়া হলো। তোমরা যখন করবে সাধারণ নির্বাচন লিখে পুরো উপপাদ্যের ভাষা লিখবে। ক্লিয়ার? এরপর ছবি আঁকবো। ধরা যাক অকেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করা হলো। এই বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি অঙ্কন করা হলো। এই এবি জ্যাটি কিন্তু ব্যাস নয়, কেননা কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এই জ্যাটি, তাই এটি ব্যাস নয় এরূপ একটি জ্যা। বাস, ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরল রেখা সমদ্বিখণ্ডিত করে। এখানে এই বৃত্তের ও কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দুগামী একটি কল্পিত সরলরেখা আছে, যেটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু কল্পিত একটা সরলরেখা আছে। ওই সরলরেখা কি করেছে? এই এবি জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করেছে। এখানে সেই সরলরেখার এই অংশটুকু নিলাম। বাস, তাহলে ও কেন্দ্রবিন্দুগামী সরলরেখা কি করেছে? এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইকুয়াল বিডি। কি প্রমাণ করতে হবে? তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, মানে ওডি লম্ব এবি প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রদত্ততে কি লিখবো? ধরি ও কেন্দ্রীয় বৃত্তে ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ও কেন্দ্রবিন্দুগামী একটি সরলরেখা এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এডি ইকুয়াল বিডি, এডি ইকুয়াল বিডি, এই হলো তোমার প্রদত্ত। তবে এখানে একটা কথা বলে দিই, তোমাদের বইতে এই প্রদত্ত ভাষাটি একটু অন্যরকম করে আছে। সেখানে যেন কিছু একটা বিষয় হালকা গ্যাপ হয়ে গেছে বলে আমার মনে হয়েছে, তাই এই প্রদত্তটিকে পুরো উপপাদ্যের ভাষার অনুরূপে আমি এখানে লিখে দিলাম। তোমরা পারলে বইটাও করতে পারো এই প্রদত্ত অংশটি। ঠিক আছে? এরপরে প্রামাণ্য। প্রামাণ্যতে কি করব? কি বলেছে? ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে, মানে ওডি লম্ব এবি, এটাই প্রমাণ করতে হবে। ওডি লম্ব এবি, বাস, এটা হচ্ছে প্রামাণ্য বিষয়। এবার প্রমাণ করব। তো তার আগে এটার ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজনীয়তা আছে। অঙ্কনে ও এ এবং ও বি যুক্ত করা হলো। ও এ এবং ও বি যুক্ত করা হলো। এবার প্রমাণ স্টার্ট করি। প্রমাণ দেখো, ত্রিভুজ ওডিএ আর ওডিবি এই দুটো ত্রিভুজ প্রথমে প্রমাণ করব, তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব। তাহলে প্রথমে প্রমাণ করে নি এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ ওডিএ
ও ত্রিভুজ ও ডি বি এর ও এ ইকুয়াল ও বি, ও এ ইকুয়াল ও বি। কেন তোমরা কারণ বলো? কারণ তো অতি অবশ্যই ও এ এবং ও বি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখে দাও, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা পয়েন্ট করলাম, ওডি দুজনের আছে, তাহলে কি লিখবে? সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু, বাস দুটো হলো। আর একটা তো প্রদত্ততে দিয়েছে এডি ইকুয়াল বিডি, সেটা এখানে লিখে নেব, এডি ইকুয়াল বিডি। ব্র্যাকেটে কি লিখবে? যেহেতু প্রদত্ততে দেওয়া আছে এখানে প্রদত্ত লিখে দাও, বাস। তাহলে একটা দুটো তিনটা সমান হয়ে গেছে, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। অতএব ত্রিভুজ ওডি এ সর্বসম ত্রিভুজ ওডি বি। দুটি ত্রিভুজ সর্বসম হলে কি হয়? এর আগের উপপাদ্যে বলে এসেছি, এখানেও বলছি, দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের ক্ষেত্রফল সমান, অনুরূপ বাহুর দৈর্ঘ্য সমান, অনুরূপ কোণের পরিমাপ সমান। ঠিক আছে, এখানে কোনটা নেব? এখানে দুটো অনুরূপ কোণ নেব। কেন না, আমাকে ওডি লম্ব এবি প্রমাণ করতে হবে, সেইটাকে সামনে রেখে দুটো কোণ সমান সেইটা নেব। কি সেটা? অতএব অতএব কোণ ওডি এ ইকুয়াল কোণ ওডিবি, ওডিবি। আচ্ছা, এখানে শর্তটা একটু গ্যাপ হয়ে গেছে, শর্তটা লিখে দিতে হবে। কোন শর্তে দুটি ত্রিভুজ সর্বসম হলো? এস এস এস, মানে তিনটা সাইড হয়েছে, এস এস এর শর্ত, এটা অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? তাহলে কি করলাম? দুটো ত্রিভুজ সর্বসম হলো এবং দুটো কোণ সমান দেখালাম। তারপরে ব্র্যাকেট কি লিখবে? এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। বোঝা গেছে? এবারে দেখো, এ বি একটা সরল রেখাংশ, ওডি এখানে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান। এবারে এবারে এ পাশে একটা কোণ, এ পাশে একটা কোণ সমান হয়েছে, মানে এই দুটো কোণ কি কোণ? সন্নিহিত কোণ। তাহলে কি হবে না, ওডি লম্ব এবি হয়ে যাবে। এটা একটা জ্যামিতিক সত্য, সেই কথাটা এবারে এখানে লিখবো। এবি সরলরেখাংশের উপর ওডি সরলরেখাংশ দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণ দুটির পরিমাপ সমান, এই কথাটা লিখবো। এডি সরলরেখাংশের উপর ওডি সরলরেখাংশ দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সমান, সন্নিহিত কোণদ্বয় সমান। তাহলে এই এক জ্যামিতিক সত্য যে একটা সরলরেখাংশের উপর আর একটা সরলরেখাংশ দণ্ডায়মান হলে যদি সন্নিহিত উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় সমান হয়ে যায়, তাহলে সরলরেখা দুটি একে অপরের উপরে লম্ব হয়ে যাবে। এখানে এডি সরলরেখাংশের উপর ওডি সরলরেখাংশ দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণদ্বয় মানে ওডি এ ইকুয়াল ওডি বি হয়ে গেছে, তাই ওডি লম্ব এবি। অতএব ওডি লম্ব এবি। তোমার প্রামাণ্যতে কি ছিল? দেখো, ওডি লম্ব এবি, এটা প্রমাণ করতে ছিল, প্রমাণ চলে এসেছে। এখানে ব্র্যাকেটে লিখে দাও প্রমাণিত, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে 33 নম্বর উপপাদ্য আশা করি বোঝা গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।
কোষে থেকে 3.2 একের দাগ কি আছে? অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসাব করি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, যখন জ্যামিতির শর্ট প্রশ্ন করবে তখন বিশেষ নিয়ম মেনে তোমাদের এগোতে হবে। নিয়মটি কি না, প্রথম যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যা ভিত্তিক একটি চিত্র অঙ্কন করতে হবে, সেই চিত্রে নামকরণ করতে হবে এবং গিভেন পার্টকে লেটার এবং ভাষা সহযোগে সংক্ষিপ্তভাবে সাজিয়ে দিতে হবে। তারপর শুরু হবে ইকুয়েশন পার্ট। ইকুয়েশন পার্ট করার জন্য যদি এক্সট্রা কিছু আঁকতে হয় তাও কিন্তু ছবিতে এঁকে দেখাতে হবে, তারপর হিসেব শুরু হবে। ক্লিয়ার? এবার এই অঙ্কটি কিভাবে করছি তোমরা করার পরে বুঝতে পেরে যাবে ঠিক নিয়মটি কিভাবে কিভাবে প্রযোজ্য হচ্ছে। চলো শুরু করি। ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জায়ের দৈর্ঘ্য 8 সেমি। এবি যা অঙ্কন করে নাও। তাহলে লিখে ফেলো, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 5 সেমি। এটা গিভেন পার্ট হচ্ছে ব্যাসার্ধ 5 সেমি, যে এবি সমান 8 সেমি। তারপরে কি আছে? ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব হিসাব করি। যখন দূরত্বের ব্যাপার থাকবে তখন লম্ব অঙ্কন করতেই হবে। তাহলে এখানে কি করব? এবি জায়ের উপর ওডি লম্ব অঙ্কন করে দেওয়া হলো। তাহলে এই ওডি এর দৈর্ঘ্যই হবে ও বিন্দু থেকে এবি জায়ের দূরত্ব। এটা কিন্তু লম্ব এঁকেছি, সেটা এখানে লিখতে হবে। ওডি লম্ব এবি হয়েছে। তাহলে এখানে যে ব্যাসার্ধ বলেছিল 5 সেমি, এই যে বৃত্ত অঙ্কন করা হয়েছে এখানে কল্পনায় ব্যাসার্ধটি 5 সেমি হয়ে আছে। এবারে ইকুয়েশন স্টার্ট করব, তো তার আগে এই ও এ যুক্ত করতে হবে। লিখে দাও, ও এ যুক্ত করা হলো। এবারে লিখো ও এ ইকুয়াল, তোমরাই বলো ও এ কত হবে? ও এ তো এই বৃত্তটির ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত লেখা হয়েছে? 5 সেমি। তাহলে ও এ অবশ্যই 5 সেমি হবে। ও এ ইকুয়াল 5 সেমি। যাক, ও এ জেনে নিয়েছি 5 সেমি। এবারে আমাকে জানতে হবে এডি কত। এডি জানার কি কোনো রাস্তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে, যেহেতু এবি 8 সেমি দিয়ে দিয়েছে। কিভাবে জানবো? না, আমি যে কথাটা লিখছি তোমরা কিন্তু সব জায়গায় এরূপ টাইপের শর্ট কোশ্চেন সেই কথা লিখবে। কিভাবে লিখছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি জ্যা ওডি লম্ব এবি, অতএব এডি ইকুয়াল বিডি। এবার দেখো এই যে এডি ইকুয়াল বিডি হয়েছে, এটা কোথা থেকে এসছে? উপপাদ্য 32 নম্বর। কি ছিল? কোন বৃত্তের ব্যাস নয় এরূপ জায়ের উপর কেন্দ্রবিন্দু থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাই এখানে এডি ইকুয়াল বিডি লিখেছি। আরো কি হবে? যদি এডি ইকুয়াল বিডি হয় তাহলে প্রত্যেকটা পুরাটার অর্ধেক হবে, ইকুয়াল হাফ ইনটু এবি করব।
ইকুয়াল, এবার তো মান বেরিয়ে যাবে, এবি কত কত ছিল 8 সেমি সমান 4 সেমি, কাটাকুটি করলে 4 সেমি আসবে। বাস, এবার জেনে ফেলেছি ও এ কত জেনে ফেলেছি, এডি কত তাও জেনে নিয়েছি, বোঝা গেছে। তাহলে বাকি রইল ওডি, এইটা কি করে বেরোবে, কি করে বেরোবে, খুব সহজ রাস্তা। দেখো ওডিএ এটা কি ত্রিভুজ হয়েছে, সমকোণী ত্রিভুজ হয়েছে। কেন না এবি এর উপর ওডি লম্ব আছে, মানে এ কোণটা তো সমকোণ হয়ে গেছে। তাহলে ও এ অতিভুজ আর এডি যে বের করলাম, এখানে এডি কি, এডি হলো ভূমি, বের করতে হবে ওডি, ওডি হলো লম্ব। তো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। অতিভুজ বের করলে কি করব, অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার। যদি লম্ব বের করি কি করব, লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আর যদি ভূমি বের করি কি করব, ভূমি ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই তিনটি সূত্রের ভিতরে যেটা এখানে প্রয়োজন ঠিক সেটি লিখব। এবার লিখে ফেলি, সমকোণী ত্রিভুজ ওডিএ এর বের করতে হবে ওডি, তাহলে লিখি ওডি। ওডি মানে কি, ওডি মানে এখানে লম্ব ধরলাম, তাহলে লম্ব বের করব, সূত্র কি, রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে রুট ওভার দিয়ে দিই, অতিভুজ স্কয়ার বলতে ও এ স্কয়ার মাইনাস ভূমি বলতে এডি স্কয়ার। বাস, এবারে মানটা বসাও, রেজাল্ট করো। ও এর মান কত, ও এ ইকুয়াল 5, তাহলে 5 স্কয়ার মাইনাস এডি কত, এডি ইকুয়াল 4, তাহলে 4 স্কয়ার রুট ওভার একক দাও সেমি ইকুয়াল 5 এর বর্গ 25, 4 এর বর্গ 16 রুট ওভার একক দাও সেমি ইকুয়াল 25 থেকে 16 গেলে 9 রুট ওভার সেমি, 9 এর বর্গমূল 3 সেমি। কি বেরোলো, ওডি বেরিয়ে গেছে, মানে কেন্দ্রবিন্দু ও থেকে এ বিজয়ের দূরত্ব বেরিয়ে গেছে। এটাই তোমার অতএব লিখতে হবে, অতএব ও বিন্দু থেকে এ বিজয়ের দূরত্ব সমান 3 সেমি। তোমার এই অঙ্কের রেজাল্ট এসে গেছে, আশা করি বোঝা গেছে। চলো এর পরবর্তী দাগে 2 দাগ কি আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব 5 সেমি, পি কিউ জায়ের দৈর্ঘ্য হিসাব করি। আগে ছবি এঁকে ফেলি। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব, তাহলে পি কিউ জায় অঙ্কন করি আগে। পি কিউ জায়, ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব কত বলেছে, 5 সেমি। তাহলে লম্বটা করলাম ওডি, লম্ব করলেই পি কিউ জায়ের দূরত্ব ও কেন্দ্রবিন্দু থেকে হবে। এই দূরত্ব দিয়েছে 5 সেমি। প্রশ্ন কি, পি কিউ জায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, তাই তো। এবারে কি লিখব, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস সমান কত আছে, 26 সেমি। পি কিউ জ্যা কেন্দ্র থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব বলেছে 5 সেমি, মানে দূরত্ব মানেই লম্ব আঁকতে হবে। তাহলে ওডি লম্ব পি কিউ, ওডি ইকুয়াল কত, ওডি ইকুয়াল 5 সেমি। এবারে প্রশ্ন কি, পি কিউ জায়ের দৈর্ঘ্য, মানে এই পি কিউ
এই যে দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে কি করব, ও পি যুক্ত করা হলো, এটা যুক্ত করতেই হবে, ও পি যুক্ত করা হলো। এরপরে কি ঘটলো না, দেখো ওডিপি একটা সমকোণী ত্রিভুজ চলে এসেছে। এই সমকোণী ত্রিভুজের ওডি তো আছে, ওপি মানে কি এটা ব্যাসার্ধ, তাহলে এটা কি আছে? অবশ্যই আছে, একটু ঘুরিয়ে আছে, মানে এই যে বলেছে ব্যাস 26, ওপি কি ব্যাসার্ধ, তাহলে কত হবে? ব্যাসের অর্ধেক, তাই ব্যাসার্ধ বেরিয়ে পড়বে। মানে কি করব, ওপি ইকুয়াল হাফ গুণিতক 26 সেমি সমান 13 সেমি। কারণ তো বুঝে নিয়েছো যে ওপি হলো ব্যাসার্ধ, যেহেতু ব্যাস 26 দিয়েছে, 26 সেমি, তাই ব্যাসার্ধ ওপি ইকুয়াল 13 সেমি। তোমরা এখানে একটু কাজ করতেও পারো যে ব্যাসার্ধ ওপি ইকুয়াল এটা লিখে দিলে একটু ভালো হবে। ক্লিয়ার? তাহলে দেখো সমকোণী ত্রিভুজ ওডিপি এর লম্ব ওডি বেরিয়ে গেছে, মানে দেওয়া আছে, ওপি ব্যাসার্ধ 13 সেমি বের করলাম। এবার বের করব পিডি। কি কাজে লাগবে? পিডি বেরোলেই পিকিউ বেরিয়ে পড়বে। ক্লিয়ার? তাহলে আমি এখানে পিডি কে ভূমি বলবো। তাহলে ভূমি বের করার সূত্র কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার রুট ওভার। তাহলে সেটাই করি। সমকোণী ত্রিভুজ ওডিপি এর পিডি বের করব। পিডি ইকুয়াল মানে ভূমি ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার, মানে অতিভুজ হচ্ছে ওপি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে ওডি স্কয়ার, আছে ইকুয়াল রুট ওভার ওপি এর মান কত? ওপি এর মান 13 স্কয়ার মাইনাস ওডি কত? ওডি 5, তাহলে 5 স্কয়ার, একক বসাও সেমি, বা পিডি ইকুয়াল রুট ওভার 13 স্কয়ার কত হয়? 13 এর বর্গ 169, 169 মাইনাস 5 এর বর্গ 25, 25 একক বসলো সেমি, ইকুয়াল 169 থেকে 25 গেলে 144 রুট ওভার সেমি সমান 144 এর বর্গমূল 12 সেমি। তাহলে কি বেরিয়ে গেছে? পিডি বেরিয়ে গেছে। কিন্তু পিডি তো বের করলে হবে না, তোমাকে পিকিউ বের করতে হবে। তাহলে পিকিউ কত? পিকিউ হবে 24 সেমি। কেন না, ও কেন্দ্র বৃত্তের ব্যাস নয় এরূপ একটি যা পিকিউ, ওডি তারপর লম্ব হয়ে আছে, মানে পিডি ইকুয়াল ডিকিউ। তার মানে যে কোনো একটা বের করলে তার দ্বিগুণ করে দিলে পুরো যার দৈর্ঘ্যই বেরিয়ে পড়বে, সেটাই লিখবো। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ যা এবং পিকিউ লম্ব ওডি, অতএব পিকিউ বেরোবে। তাহলে পিকিউ ইকুয়াল লিখো 2 ইন্টু পিডি ইকুয়াল 2 ইন্টু পিডি এর মান 12 সেমি সমান 24 সেমি। তাহলে বেরোলো পিকিউ। পিকিউ বের করতে বলা হয়েছিল, পিকিউ জায়ের দৈর্ঘ্য কত? তোমার রেজাল্ট চলে এসেছে, অতএব লিখে দাও। অতএব পিকিউ জায়ের দৈর্ঘ্য সমান 24 সেমি। বোঝা গেছে? 2 দাগে কমপ্লিট হলো। চলো এর পরবর্তী দাগে।